নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একখানি চমৎকার ছোট গল্প। গল্পের নাম ভগ্নাংশ। শুনতে থাকুন আজকের গল্প ভগ্নাংশ। বিথিকা শেষ পর্যন্ত প্রায় উত্ত্যক্ত হয়েই অ্যাপয়েন্টমেন্ট করে ফেলল। আচ্ছা, কাল শনিবার, আমার হাফ ডে। কাল বেরবো আপনার সঙ্গে। কাল যাওয়া যাবে কোথাও, তবে বেশিক্ষণ কিন্তু সময় দিতে পারবো না। অনিমেষ বলল, ঠিক আছে, যতটুকু সময় আপনি দিতে পারবেন তাতেই হবে। আমার অবশ্য হাফ ডে নেই, সে যা হোক, ব্যবস্থা করে নেওয়া যাবে। মিথিকা নিজের মনেই হাসল। যা গরজ ভদ্রলোকের, তাতে 3 ঘন্টা আগে ছুটি নেওয়া তো দূরের কথা, একটা দিন অফিস কামাই করতে বললেও বোধহয় রাজি হয়ে যেতেন। আচ্ছা, নাছোড়বান্দার লোক। বয়স 40 পার হয়েছে, মেয়েদের সঙ্গে গায়ে পড়ে আলাপ করতে ওস্তাদ। এই ব্লকে যত মেয়ে কেরানি টাইপিস্ট কি টেলিফোন অপারেটর আছে, তাদের অনেকের সঙ্গেই ভদ্রলোক আলাপ পরিচয় রেখেছেন, কারোর সঙ্গে দৃষ্টি বিনিময় করে বা কারোর সঙ্গে বাক্য বিনিময়, কারোর সঙ্গে তার চেয়েও বেশি কিছু হয় কিনা কে জানে। মিথিকা ওসব নিয়ে মাথা কামায় না, রুচি নেই। নারী পুরুষের এই স্বাভাবিক আকর্ষণ বিকর্ষণে তার কৌতূহল কম। তবু অনিমেষ দত্ত সম্বন্ধে নানা কথাই কানে আসে। ট্রামে কি বাসে কোনো মেয়ের সঙ্গে পাশাপাশি বসে যেতে প্রায় শুনতে হয়, এই শুনেছ অনিমেষ বাবুর কীর্তি? শুনবার ইচ্ছা না থাকলেও শুনতে হয়। কীর্তি কাহিনীগুলি প্রায় একই ধরনের। কোন মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা করতে গিয়ে নাকাল হয়েছেন, কার সঙ্গে আবার দহরম মহরম চলছে, রেস্টুরেন্টে চা খাচ্ছেন, সিনেমা দেখছেন, গঙ্গার ধারে বেড়াচ্ছেন, সেই সব গল্প। মিথিকা যতজনের কাছে শুনেছে, কেউ বলেনি এসব তারা নিজের চোখে দেখেছে, কি নিজের অভিজ্ঞতার ফল। কেউ স্বীকার করেনি যে নিজে অনিমেষবাবুর সঙ্গে বেরিয়েছে, তার ভ্রমণ সঙ্গিনী হয়েছে। সবারই শোনা কথা। এই শোনা কথা নিয়ে জল্পনা কল্পনা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে মিথিকার। মাঝে মাঝে ইচ্ছা হয়েছে লোকটিকে একবার বাজিয়ে দেখলে হয়, কতখানি সাহস আছে দেখলে হয় যাচাই করে। কিন্তু খানিক বাদেই উৎসাহ হারিয়ে ফেলেছে মিথিকা। ধুর, কি হবে এমন একজন লোকের সাহস কি ভীরুতা যাচাই করতে গিয়ে? সংসারে তার কাজের অভাব আছে নাকি? অফিসের খাটুনির পরেও সংসারের বেশিরভাগ দায়িত্বই তার ঘাড়ে। বাবা প্রায় ইনভ্যালিড, বয়সে যতটা না বুড়ো হয়েছেন, অভাবে অনটনে রোগ ব্যাধিতে তার চেয়ে বেশি বুড়ো দেখায় তাঁকে। আর যা খিটখিটে হয়েছে মেজাজ, দিন রাত কাউকে না কাউকে বকছেন। যখন আর কাউকে সামনে দেখতে পান না, তখন নিজেকে আর নিজের ভাগ্যকে। মা মাঝে মাঝে বিরক্ত হয়ে বলেন, আর শুনতে পারি নে বাবা, তোমার গলা বাজি আর শুনতে পারি নে, এবারে বেরিয়ে কোথাও গিয়ে 2 দিন থেকে এসো, আমার হাড় জোড়োক। বাবা বলেন, আমি কেন যাব, যেতে হয় তুমি যাও। তবে কেউ কোথাও যান না, কারোর কোথাও যাওয়ার জায়গাও নেই। একখানা ঘরের মধ্যে বসে বসে শুধু ঝগড়া করেন। বাবা মার দাম্পত্য কলহ মেটাতে কম সময় যায় না বিথিকার, কম শক্তিও নষ্ট হয় না। বিথিকার দিদি যুথিকাকে নিয়েও সমস্যা কম নয়। স্বামীর সঙ্গে বনিবনাও হয়নি দিদির। গোত্রান্তরিত হবার পরেও আবার বাপের বাড়িতে এসেই আশ্রয় নিতে হয়েছে। অথচ ধার দেনা করে দিদির বিয়ে দিতে হয়েছিল,
সেই ঋণ এখনো শোধ হয়নি। বিথিকার যতদূর বিশ্বাস, দোষটা দিদির নয়, তার স্বামীটাই লক্ষ্মী ছাড়া। সে কিন্তু আবার একটি গৃহলক্ষ্মী জোগাড় করে নিয়েছে। দিদির আর দ্বিতীয় বর জোটেনি। সংসারে যা অবস্থা, সে কথা কেউ ভাবতেই পারে না। এরপর আরও আছে ছোট ছোট 3 ভাই বোন, সবাই নাবালক নাবালিকা। মাঝখানে যারা এসেছিল তারা নেই, রক্ষা পেয়েছে। এমন পরিবেশে রোমান্সের কোনো ধারণাই বিথিকার মনে প্রশ্রয় পায়নি, পুষ্টও হয়নি। বরং আসতে গেলে 2 হাত দিয়ে সে তাকে বাধা দিয়েছে। ওসব আমার জন্য নয়, অনর্থক ঝামেলা বাড়িয়ে লাভ কি? এই তো বেশ আছি। বিয়ের প্রশ্নই ওঠে না। কে খরচপত্র করে বিয়ে দেবে? বাবা মার কি সেই অবস্থা? আর বিয়ে দিলে সংসার চলবেই বা কি করে? কে এই গোষ্ঠীকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখবে? অবশ্য যার যা সাধ্য, সবাই কিছু না কিছু করে। তবু সবচেয়ে বেশি রোজগার বিথিকার নিজের, তার উপরেই সংসারের ভার। পুরো দায়িত্ব সে নিজেই নিয়েছে। নিয়েছে কি তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে ঠিক মনে নেই বিথিকার। বিয়ের প্রশ্ন যেমন ওঠে না, ভালোবাসাবাসির কথাও তেমনই অবান্তর হয়ে গেছে। প্রেমের ব্যাপারে রূপ একটা বড় ফ্যাক্টর, তা বিথিকা জানে। বেশিরভাগ ছেলেই চোখ দিয়ে ভালোবাসে, আগে চোখ তারপরে হৃদয়। তবু প্রথম বয়সে কেউ কেউ তার দিকে তাকাতো, থামতো, কথা বলতো। কেউ কেউ 2-1খানা চিঠিও দিয়েছিল। কিন্তু বাবা মা এমন গোঁড়া ছিলেন, তা বলবার নয়। তাদের অতি সতর্কতায় কোনো সম্পর্কই আর গড়ে উঠতে পারেনি। বিথিকা নিজেই অবশ্য শেষ পর্যন্ত বিরক্ত হয়ে সরে এসেছে। সে অবশ্য ভালোই করেছে। বিথিকা পরে খোঁজখবর নিয়ে দেখেছে, যারা এসেছিল তারা কেউ নিষ্ঠাবান নয়, কেউ নির্ভরযোগ্য নয়। বিথিকা সরে না এলে ওরাই আগে সরে যেত, হয়তো কিছুটা ক্ষতি করে পালাতো। অবশ্য ক্ষতির কথা মনে হতে বিথিকা নিজেই আজকাল মাঝে মাঝে হাসে। কি এমন ক্ষতি হতো? তার ছেলে বন্ধুরা একটু আদর টাদর করতো, এই তো। পরিণামের কথা না ভেবে কাউকে বেশি দূর এগোতে দেবে এমন কাঁচা মেয়ে বিথিকা নিশ্চয়ই নয়। আমার এই 28 বছর বয়স পর্যন্ত কোনো পুরুষকে আমি অঙ্গ স্পর্শ করতে দিইনি। এই অহংকারে সত্যি কি কোনো তৃপ্তি আছে আজকাল? যেন কেমন সন্দেহ হয় বিথিকার। অফিসে বেরোবার সময় মাকে বলে নিল বিথিকা, মা, আজ কিন্তু আমার ফিরতে একটু দেরি হবে। মা চলে ভিজে হাত মুছতে মুছতে মুখের দিকে তাকালেন। কেন রে, কোথাও যাবি টাবি নাকি? হ্যাঁ মা, অফিসের একটি মেয়ের বাড়িতে যাব, অনেকদিন ধরে বলছে। বাবা ওঁত পেতেই ছিলেন, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, কেন? এত যাওয়া যাইর কি দরকার? অফিসে যার সঙ্গে রোজ দেখা হয় তার বাড়িতে আবার কেন যাবি? আমি 30 বছর চাকরি করেছি, কজন কর্মীর বাড়িতে কদিন গিয়েছি গুণে বলতে পারি। ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্পট, দূরে থাকাই ভালো। মা বললেন, আচ্ছা ভালো চালাতো, তাই বলে মেয়েটা কি কারোর বাড়িতে বেড়াতেও যাবে না? কোথাও গিয়ে একটু গল্প টল্প করবে না? শুধু দিনরাত তোমার সংসারের জোয়াল টানবে? ওর বয়স আর তোমার বয়স কি সমান? বাবা বললেন, কেবল বয়সের খোঁটা, কেবল বয়সের খোঁটা। বলি, ওর বয়স আর তোমার বয়সও তো সমান নয়। বড় রকমের ঝগড়া লাগবার আগেই মিথিকা দৌড়ের দিকে পা বাড়ালো। যাওয়ার আগে মুখ ফিরিয়ে বলে গেল, তুমি ভেবো না বাবা, আমি সকাল সকালই ফিরব।
বাবা বললেন, হ্যাঁ, সন্ধ্যার আগেই ফিরে আসিস। এদিকার রাস্তাঘাট তো তেমন ভালো না। তারপর বাস স্টপ থেকে নেমে মিনিট 10 হাঁটতে হয়। এই তো সেদিন সিনেমা দেখে এলি, আর একদিন তো বন্ধুদের সঙ্গে পিকনিকেও গিয়েছিলি। প্রাণ আর কত রিক্রিয়েশন চায় বলতো মা? সবচেয়ে ভালো রিক্রিয়েশন বই পড়া। ঘরে বসে বসে বই পড়বি, ভালো ভালো বই পড়বি, সময়টা ভালো কাটবে। বাবার কথার কোনো জবাব না দিয়েই রাস্তায় নামলো বিথিকা। মনে মনে হাসল। বাবা কিন্তু নিজে আজকাল কোনো বই পড়েন না। মোড়ে চায়ের দোকানটা পর্যন্ত যান, খবরের কাগজখানা দেখেন, আর পাড়ার সমবয়সী বুড়োদের সঙ্গে গলা মিলিয়ে একালে ছেলে মেয়েদের চাল চলন সমালোচনা করেন। অফিসে কাজের চাপ খুবই বেশি পড়ে গেল। মেশিন থেকে হাত আর তুলতেই পারল না বিথিকা। মাঝে মাঝে আর কাজ ভালো লাগে না বিথিকার। যখন মন চায় না কাজ করতে, আঙুলগুলি আরও অসাড় হয়ে আসে। তার মধ্যেই আবার 2 বার জেনারেল ম্যানেজারের ঘরে ডাক পড়ল। আগেকার ভুলের জন্য কিছু ভৎসনা, তারপর 3 পাতা ডিকটেশন। এরপর কি আর আমোদ প্রমোদে কোনো উৎসাহ থাকে, না মন মেজাজ থাকে? তবু লিফটে নামার সময় যখন ছোকরা কেরানি সুশান্ত বলল, কি ব্যাপার, আজ যে খুব সাজগোজের ঘটা দেখছি মিস দাস। মিথিকা একটু মিষ্টি হেসেই জবাব দিল, তাই নাকি? হ্যাঁ, বেশ মানিয়েছে বাসন্তী রং, একেবারে ঋতুর সঙ্গে মিলিয়ে। মিথিকা বলল, বৌদ্ধদের শ্রমণী শ্রমণী বলে মনে হচ্ছে না তো। 60, শ্রমণী হতে যাবেন কোন দুঃখে? মিথিকা বলল, দুঃখ কিসের, আমার তো শ্রমিকার চেয়ে শ্রমণী হতেই বেশি ভালো লাগে। 4 তলায় অনিমেষের অফিস, 3 তলায় পিথিকার। মাঝে মাঝে উঠতে নামতে দেখা হয়, কিন্তু আজ অন্য জায়গায় দেখা হবে বলেই বোধহয় ভদ্রলোক লিফটের খাঁচায় দেখা সাক্ষাৎ চাননি। অফিস গেটের বাইরে গিয়েই দাঁড়িয়েছেন। মিথিকা তাকে পিছন থেকে আর একবারটি দেখে নিল। বেশ লম্বা, দেখতে ফর্সা, মোটামুটি সুপুরুষই বলা চলে। মাথা জুড়ে অত বড় টাকটা না থাকলে ভালোই দেখাতো। বয়সটাও হয়তো একটু কম কম লাগতো। মিথিকাকে দেখে অনিমেষও সত্যি খুশি হয়ে উঠল। এই যে এলেন তাহলে? মিথিকা বলল, কেন, আপনি কি ভেবেছিলেন আসবো না? তা ভাবিনি ঠিক, তবে মাঝে মাঝে আশঙ্কাও হচ্ছিল নাও আসতে পারেন। এমন অভিজ্ঞতা বোধহয় আপনার অনেক হয়েছে, অনেকেই আসবে বলে আসেনি। কাটা কাটা কথা বলে লোকটিকে খোঁচা দিতে বেশ লাগছিল মিথিকার। অনিমেষ কিন্তু চটল না, একেবারে ধৈর্যের প্রতিমূর্তি। হেসে বললে, তা হয়েছে বই কি, জীবনের সব ব্যাপারে সাফল্য অসাফল্য চক্রবৎ পরিবর্তনতে। থাক থাক, আপনাকে আর শাস্ত্র আওড়াতে হবে না। এবার কোথায় যাবেন বলুন? অনিমেষ বলল, চলুন 1 কাপ করে চা খেয়ে নেওয়া যাক, খেতে খেতে ঠিক করে নেব কোথায় যাব। মিথিকা পাদপূরণ করে দিয়ে বলল, কি যাব না? অনিমেষ বলল, সে আপনার ইচ্ছে, আপনার ইচ্ছার বিরুদ্ধে তো কিছুই হতে পারে না। সেই কথা দিলেই আমি আপনার সঙ্গে আসতে পারি। অনিমেষ বলল, আপনি নির্ভয়ে আসুন, কোনো ভয় নেই। মিথিকা বলল, ভয় আবার কিসের, সাহস আপনি দেবেন তবে আমি পাবো, সে কথা ভাববেন না, সাহস আমার নিজের মধ্যেই আছে। অনিমেষ হেসে বলল, ভালোই তো। রেস্টুরেন্টে ঢুকে পর্দা ঢাকা একটি কেবিনে গিয়ে বসল অনিমেষ। মিথিকা তার ব্যাগটা টেবিলের উপর রেখে বসল সামনে। রেস্টুরেন্টে খাওয়ার অভ্যাস তার কম,
স্বেচ্ছায় বড় একটা আসে না, কারোর অনুরোধ উপরোধে কচিত কখনো আসে। কোনো ছেলের সঙ্গে শিগগির এসেছে বলে তো মনে পড়ে না, কিন্তু আধবয়সী বয়টি অনিমেষকে যেভাবে অভ্যর্থনা জানালো তাতে মনে হলো অনিমেষের এখানে বেশ যাতায়াত আছে। বিথিকা যে চেয়ারে এখন বসে আছে সেই চেয়ারে আরও কতজন অনিমেষের সঙ্গে বসে গল্প করেছে কে জানে। ভাবতেই বিথিকা কেমন একটা অস্বস্তি বোধ করল। মেনু কার্ডের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে অনিমেষ বলল, কি খাবেন বলুন? বিথিকা বলল, আমি কিচ্ছু খাবো না, আপনি চা খেতে হয় খান, আমি শুধু 1 কাপ চা খাবো। তাই কি হয়? এক যাত্রায় পৃথক ফল, এক টেবিলে বসে পৃথক খাবার। তাছাড়া আপনি আমার গেস্ট, আপনাকে উপবাসী রেখে আমি গোগ্রাসে গিলব, তাই কি সম্ভব? অনিমেষ ফাউল কাটলেট আর চায়ের অর্ডার দিল। বিথিকা বলল, আবার ফাউল কেন? আপনার কি শুধু নামেই আপত্তি নাকি জিনিসটাতে? মিথিকা বলল, আপত্তি কিছুতেই নেই, কিন্তু সহ্য হয় না যে, অ্যাসিডিটি ধাত আছে, অনেক কিছুই আমার খাওয়া বারণ। যদি বা লোভে পড়ে কখনো সখনো খাই, শরীরে নেয় না, এত খারাপ লাগে, এত অস্বস্তি হয় যে তার ধকল সামলাতে সামলাতেই হয়তো 2 দিন চলে যায়। অনিমেষ বলল, তাহলে তো আপনার কাটলেট খাওয়া ঠিক হবে না, আপনি বরং পুডিং খান। সঙ্গে সঙ্গে অনিমেষ বয়কে ডেকে অর্ডার পাল্টে দিল, 1টি কাটলেট, 1টি পুডিং। খাবার এলো। অনিমেষের প্লেটে সস ঢেলে দিতে দিতে মিথিকা বলল, এক যাত্রায় পৃথক ফল হলোই তাহলে। নামে পৃথক, আসলে পৃথক নয়। সত্যি আপনি ভারী রোগা। কি ডেলিকেট হেলথ নিয়ে আপনি কাজকর্ম করেন, আমি তাই ভাবি। মিথিকা অনিমেষের দিকে তাকালো। এই শক্ত সমর্থ স্বাস্থ্যবান পুরুষটি তাকে কি অনুকম্পা করছে? সে কারোর অনুকম্পার পাত্রী হতে রাজি নয়। একটু রূঢ় স্বরে মিথিকা বলল, কি করব বলুন, কাজকর্ম করেই তো খেতে হবে। শরীরে দোহাই দিলে সংসারও শুনবে না, অফিস তো শুনবেই না। অনিমেষ বলল, শুনবে না, তবু আপনি মাঝে মাঝে ইচ্ছা করলে দোহাই তো দিতে পারেন। আমার শরীর কখনো আমার কাজের পক্ষে বাধা হয়নি, কোনোদিন একটু মাথা পর্যন্ত ধরে না, সর্দি কাশি নেই, হজমে গোলমাল নেই। মিথিকা ভাবছিল, ভদ্রলোক কি নির্লজ্জ, তার মতো একটি রোগা মেয়ের সামনে বসে নিজের স্বাস্থ্যের পড়াই করছেন, নিজের দেহের বিজ্ঞাপন দিচ্ছেন। গায়ের জামা খুলে মাসেল দেখাবেন কিনা কে জানে। কিন্তু হলে কি হবে, এই স্বাস্থ্য আমার কোনো কাজে লাগলো না। ভদ্রলোকের শেষ কথাটায় কেমন একটু করুণ সুর বাজল। মিথিকা আবার অবাক হয়ে অনিমেষের মুখের দিকে তাকালো। কাজে লাগলো না মানে? অনিমেষ বলল, কই আর কাজে লাগলো, লোকে রোগ ব্যাধিতে ভুগতে ভুগতেও যে অসাধ্য সাধন করে, আমি তার তো কিছুই করতে পারলাম না। স্বাস্থ্যই নাকি শ্রেষ্ঠ সম্পদ, কিন্তু অন্য যে কোনো সম্পদের মতো তারও ব্যবহার জানা চাই, নইলে কোনো সম্পদই কোনো কাজে আসে না। এরপর ভদ্রলোক মাথা নিচু করেই চা খেতে লাগলেন। মাথা জোড়া টাকটি তেমনি চকচক করছে, কিন্তু বিথিকার চোখে তেমন যেন বিসদৃশ্য লাগলো না। রোগের জন্য অসুখী মানুষ বিথিকা অনেক দেখেছে, সে নিজেও তো তাদের একজন, কিন্তু সুস্থতা সবলতার জন্যেও কেউ আবার দুঃখ করে। ভদ্রলোক সরকারি অফিসের অফিসার গ্রেডে কাজ করেন, মিথিকা শুনেছে। চাল চলন, পোশাক পরিচ্ছদ এসব দেখে মনে হয় অবস্থা ভালোই।
তবু কিসের অশান্তি ওর মনে? বয়সে দাঁড়ালো, খেতে বিল আর মশলার বাটি। অনিমেষ বিল মিটিয়ে দিল। বয়ের খুশি মুখ দেখে বিথিকার মনে হলো টিপসটা সে আশাতীতই পেয়েছে। বয়ে চলে গেলেও আরও 2-1 মিনিট বসে রইল অনিমেষ। বিথিকাই বলল, কি ব্যাপার, উঠবেন না নাকি? হ্যাঁ, এবারে উঠব, কিন্তু এরপর কি করা যায় বলুন তো? কোথায় যাওয়া যায়? বিথিকা আবার একটু শঙ্কিত হয়। এই রে, ভদ্রলোক কোথায় তাকে নিয়ে যাবেন ঠিক কি? বিথিকা শুনেছে এসব মানুষের অসাধ্য কোনো কাজ নেই, অগম্য কোনো স্থান নেই। একটু সতর্কভাবে বিথিকা বলল, দেখুন, আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, অনেক কাজ রয়েছে। অফিসের পরেও অনেক কাজ? অনিমেষ একটু হাসল। মিথিকা বলল, হ্যাঁ, অফিসের পরেও কাজ থাকে বই কি। অফিসের কাজ অফিসে, বাড়ির কাজ বাড়িতে। আপনার বুঝি কোনো কাজকর্ম নেই? অনিমেষ বলল, আছে আছে, তবে কাজের সঙ্গে আমার একটি মাত্র সম্পর্ক। কি সম্পর্ক? ফাঁকির। মিথিকা বলল, আপনি ভাগ্যবান, আপনি ফাঁকি দেন অথচ ধরা পড়েন না, কেউ আপনাকে সেজন্য শাস্তি দেয় না? কেউ দেয় না এই কথা বলি কি করে? যে অন্যের কাছে শাস্তি পায় না, নিজের কাছে সে সবচেয়ে বেশি শাস্তি পায়। মিথিকা বলল, আমি তা বিশ্বাস করি নে। জানেন, আমার একটি ছোট ভাই আছে, বছর 8 হবে বয়স। তাকে যখনই আমি শাসন করতে যাই, সে কয়েক পা পিছিয়ে গিয়ে বলে, দিদি আমাকে মারিস নে, আমি নিজেকে নিজে মারছি। বলতে বলতে জানেন, নিজের গালে নিজেই কয়েকটা চড় বসিয়ে দেয়, দিয়ে বলে, হলো তো, এর চেয়ে কি তুই আমাকে বেশি মারতিস? অনিমেষ স্মিত মুখে মিথিকার দিকে তাকালো। মিথিকা বলতে লাগলো, ভারী চালাক, দুষ্টুও খুব, কায়দাটা শিখেছে পিন্টু বাবার কাছ থেকে। বাবাও ঝগড়া বিবাদ করে হেরে গেলে নিজের গালে নিজে চড় বসিয়ে দেন, কখনো কখনো কপালও চাপড়ান। এমন ফ্রাস্ট্রেটেড মানুষ আমি আর দুটি দেখিনি। কিন্তু যাই বলুন, নিজের গালে নিজে চড় মারা মানে নিজেই নিজেকে আদর করা সামিল। পরের হাতে চড় না খেলে মানুষের শিক্ষা হয় না। অনিমেষের মুখখানা একটু গম্ভীর হয়ে গেল। মিথিকা তার পিছনে পিছনে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। রাস্তা পার হলো, ট্যাক্সি স্ট্যান্ডের সামনে এসে দাঁড়ালো। আপনি কি রাগ করলেন? অনিমেষ বলল, কেন? মিথিকা একটু হাসল। আপনার আত্মসমালোচনার মাহাত্ম্যটা খাটো করে দিলাম বলে। অনিমেষ বলল, বয়সের সঙ্গে সঙ্গে নিজের মতামতের বয়সটাও তো বেড়েছে, কেউ খাটো করে দিতে চাইলে কি অত সহজে মাথা লুটোয়? ট্যাক্সিতে উঠতে একটু ইতস্তত করল বিথিকা। অনাত্মীয় কোনো পুরুষের সঙ্গে এই পর্যন্ত সে একা একা কোনো ট্যাক্সিতে ওঠেনি। গাড়ির মধ্যে নানা রকম কাণ্ড কারখানা হয়, গল্প শুনেছে। মিথিকা একটু আপত্তি সুরে বলল, কোথায় যাবেন? বাসে গেলেই তো হতো। অনিমেষ বলল, বাসে এখন ওঠা যাবে না, দারুণ ভিড়। ট্যাক্সি যখন একটা মিলে গেছে, উঠেই পড়ুন, গল্প করতে করতে যাওয়া যাবে। একটু ইতস্তত করে বিথিকা উঠল ট্যাক্সিতে। দিনে দুপুরে আর কি হবে, বেশি বাড়াবাড়ি করলে বিথিকা তো ভদ্রলোককে ছেড়ে দেবে না। আর কিছু না পারুক, চেঁচাতে তো পারবে। গাড়িতে উঠে মিথিকা বলল, কোন দিকে যাবেন বলুন তো? অনিমেষ বলল, আমার তো ইচ্ছে হয় যেদিকে দু চোখ যায়, কিন্তু ড্রাইভারকে সে কথা বলতে ভরসা পাচ্ছি নে।
মিথিকা হাসল। কেন বলুন তো? লোকটি আপনাকে মাতাল ভাববে? অনিমেষ বলল, তা না হয় ভাবল, কোনো না কোনো মত্ততা তো আছেই, সেজন্যে নয়। তবে চোখের সঙ্গে আমার পার্স পাল্লা দিতে পারবে না। সে কি, আপনার তো শুনেছি অঢেল টাকা। অনিমেষ একটু হাসল। টাকা অঢেল নয়, তবে সময় অঢেল। সময়ই নাকি অর্থ, সেই অর্থে অঢেল। নষ্ট করবার মতো সময় যত প্রচুর, অর্থ তেমন নয়। নষ্ট কথাটা কানে খট করে লাগলো বিথিকার। একটু অভিমানে সুরেই বলল, সময়টা নষ্ট হবে বলেই যখন আপনার মনে হচ্ছে, তাহলে এলেন কেন? আমি তো আর বলিনি, আপনি বলেছিলেন। অনিমেষ বলল, নষ্ট মানেই যে অপ্রিয় তা তো নয়। নেশার মধ্যেই যে নাশটা রয়েছে তা কে না জানে বলুন? তবু কি কেউ নেশাটা ছাড়ে? ড্রাইভারকে বালি যেতে নির্দেশ দিল অনিমেষ। মিথিকা একটু হাসল। এত জায়গা থাকতে চোখে শুধু বালি পড়ল। অনিমেষ মিথিকার দিকে তাকালো। গড়ে পড়ার চেয়ে তবু চোখে পড়া তো ভালো। কি, চলুন, জায়গাটা মন্দ নয় দেখতে। সারা পথটা প্রায় চুপচাপই কাটল। মিথিকা একটু অবাক হলো। ভদ্রলোক কোনো অভদ্রতা তো করলেনই না, বরং গাড়িতে উঠেই একেবারে যেন নির্বাক হয়ে রইলেন। কি ভাবছেন ভদ্রলোক? মনে মনে কি নতুন কোনো মন্ত্র বাড়ছেন, নাকি অনুতাপ করছেন? কিন্তু কিসের অনুশোচনা? এমন চুপচাপ থাকতে কারই বা ভালো লাগে? গল্প করবার জন্যই তো আসা। ট্যাক্সিটা ছেড়ে দিয়ে গঙ্গাধারে এসে ভদ্রলোক ফের মুখ খুললেন। মিথিকা লক্ষ্য করল, আবার তার মেজাজ এসেছে। একটু নিরিবিলি জায়গা বেছে নিয়ে ভদ্রলোক বসলেন। মিথিকাকেও পাশে বসতে বললেন। তারপর হেসে বললেন, আপনার গল্প বলুন, আপনার গল্প বলুন শুনি। মিথিকা বলল, আমার গল্প? জীবনে বলবার মতো কোনো গল্পই তো হলো না। অনিমেষ বলল, হলো না নাকি হতে দিলেন না? মিথিকা বলল, কি করে হতে দিই বলুন? এত চাপ সংসারের, এত দায় দায়িত্ব, বুড়ো বাপ মা, অনেকগুলি নাবালক ভাই বোন। মাঝে মাঝে এত বিরক্তি হয়, এত রাগ ধরে। ভাবি, এত সব কেন আমি দেখব? সব বোঝা কেন আমি বইব? কিন্তু জানেন, ভাই বোনগুলির মুখের দিকে তাকালে আবার সব ভুলে যাই। ভাবি, ওদের মানুষ করার চেয়ে বড় কাজ আমার আর নেই। বলতে বলতে বিথিকা একটু অপ্রতিভ হলো। ভদ্রলোক অপলকে মুখের দিকে তাকিয়ে আছেন, যেন রূপকথা শুনছেন। কিন্তু আশ্চর্য, তার দৃষ্টিতে কোনো লুব্ধতা নেই। কি আছে কে জানে? মমতা, সহানুভূতি। এবার আপনার কথা বলুন। আপনার জীবনে নিশ্চয়ই গল্পের কোনো অভাব নেই। কিরকম? মানে, রোজ একটি করে মেয়ের সঙ্গে আপনার আলাপ হয় আর গল্প গড়ে ওঠে। আলাপ হলেই কি গল্প হয়? এই তো, আমাদের মধ্যে কি কোনো গল্প হচ্ছে? হচ্ছে নাকি? চোখে চোখ পড়তেই বিথিকা মুখ নামিয়ে নিল। তারপর ঘাস ছেড়তে লাগলো নিজের মনে। অনিমেষ তবু চুপ করে বসে রইল। খানিক বাদে বিথিকা ফের মুখ তুলল। কই, বললেন না? কি বলবো? কেন, আপনার গল্প। অনিমেষ একটু চুপ করে থেকেই বলল, আমার সব গল্প বলবার মতো নয়। আপনার সঙ্গে সে গল্পের কোনো মিল নেই।
প্রথম যৌবনে স্বাদ হয়েছিল অপরূপ সুন্দরী একটি মেয়েকে বিয়ে করব। সকৌতুকে চোখ তুলে তাকালো বিথিকা। সে স্বাদ তো সব ছেলেরই থাকে। তারপর করেছেন বিয়ে? কেমন দেখতে আপনার স্ত্রী? অনিমেষ একটু হাসল। কি করে বলবো, এখনো পর্যন্ত তো দেখিনি। মানে বিয়ে করেননি? ব্যাপারটা তাই দাঁড়িয়েছে। অনেক খোঁজাখুঁজি, আত্মীয় স্বজন নিয়ে, বন্ধুদের নিয়ে। যে দেখতে ভালো সে শুনতে ভালো নয়, যার রূপ আছে তার বিদ্যে বুদ্ধি নেই। সে যত দুর্লভা হলো আমার পণও তত কঠোর হতে লাগলো। মানে আমি যাকে চাই তা শুধু মনোরমা হলে চলবে না, তাকে আমার মনোবৃত্তি অনুসারে নিয়ে হতে হবে। তারপর তারপর আর কি, বাবা কয়েকটি বন্ধু কন্যাকে পছন্দ করেছিলেন, কিন্তু তারা কেউ আমার মনোনীতা হলো না। মায়ের পছন্দ করা পাত্রীদেরও আমি বাতিল করেছিলাম। মা রাগ করে বললেন, এ তোর বিয়ে না করবার ছল। ভারতে কি আর যোগ্য কোনো মেয়ে নেই? তুই বা এমন কি রূপের কার্তিক? জানেন, তখন আমার মাথা ভর্তি চুল, গায়ের রং আরও উজ্জ্বল। তবুও মা আমাকে অমন বৃষ্টি একটা খোঁটা দিলেন। মা দিলেন বলেই সইলাম। মিথিকা একটু হাসল। আর কেউ দিলে বুঝি সইতেন না? মা কি এখনো আপনাকে খোঁটা দেন? না, অনেকদিন ওসব পাঠ বন্ধ হয়েছে। বাবা মা দুজনেই চলে গেছেন। অনিমেষ একটু থামল, থেমে জলের দিকে তাকালো। মিথিকাও তাকালো সেই দিকে। ঘাটে কয়েকখানা নৌকো বাঁধা। অনেক দূর দিয়ে একখানা নৌকো যাচ্ছে পাল তুলে। নৌকোয় উঠবার ভারী শখ মিথিকার, কিন্তু ভয়ও আছে। সাঁতার জানে না একেবারেই। মিথিকা চোখ ফিরিয়ে নে বলল, তারপর? তারপর তারপর ছোট ভাইটা বিয়ে করলো। দাদা তো আগেই বিয়ে করেছিলেন, কিন্তু আমি মধ্যকুমার চিরকুমারী রয়ে গেলাম। কিন্তু জানেন, ভিতরে ভিতরে একটা গুরুতর পরিবর্তন ঘটে গেল। রাতারাতি অবশ্য নয়, অনেক দিন রাত ধরে। কি পরিবর্তন? এতদিন কোনো মুখেই রূপ খুঁজে পেতাম না, এখন প্রতি মুখেই রূপ দেখি। মিথিকা লজ্জিত হয়ে চোখ নামিয়ে নিল। তারপর জোর করে সংকোচ কাটিয়ে বলল, সর্বনাশ, প্রতি মুখে? আপনার সেই তখনকার না দেখার মতো এখনকার এই দেখাও তো সাংঘাতিক। হ্যাঁ, সাংঘাতিক বই কি। তখন ছিলাম অন্ধ, এখন ইন্দ্রের মতো অসংখ্য লোচন, আর প্রতিটি লোচনে আসক্তির কাজল। মাঝে মাঝে মনে হয় রূপটুপ সব বাজে কথা, ওই বয়সী সব। কিন্তু সে কাজল তো শুধু চোখে থাকে না, মুখেও মাখিয়ে দেয়। তখন কি মুদকি মাকার হয় চেহারা। ভদ্রলোক তারপর অনেকক্ষণ চুপ করে থাকলেন। মিথিকার ভয় করতে লাগলো। তার চোখের দিকে তাকাতে সাহস পেল না। কিন্তু বেশি কিছু হলো না, মিথিকা হতে দিল না। একবার তিনি শুধু তার হাতখানা ধরেছিলেন। মিথিকার মুঠিতে ঘাস ছিল। সেই ঘাসশুদ্ধ মুঠি আর একজনের হাত থেকে ছাড়িয়ে নিতে একটু সময় নিয়েছিল মিথিকা, কিন্তু আর কোনো সুযোগ তাকে দেয়নি। প্রায় সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলেছে, চলুন এবার ওঠা যাক। কিসের যেন একটা অবর্ণনীয় ভয় মিথিকাকে পেয়ে বসেছিল। তা বলবার নয়। তার মনে হচ্ছিল নদী স্রোতে পাল তোলা নৌকার মতো, না না, নৌকার মতো নয়, অসহায় কুটোর মতো সে যেন অকুলে ভেসে যাচ্ছে। কে যেন তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু তার ভেসে গেলে তো চলবে না,
তার তো অনেক কাজ, অনেক দায়িত্ব। ছোট ভাই বোনগুলি তার মুখের দিকে তাকিয়ে রয়েছে। ফেরার সময় কোনো ট্যাক্সি মিলল না। মিললেও বিথিকা তাতে উঠত না, উঠতে সাহস পেত না। সন্ধ্যার অন্ধকারে সেই ট্যাক্সি তাকে বাসায় পৌঁছে দিত কিনা কে জানে। গাঢ়তর কোনো অন্ধকারের মধ্যে নিয়ে গেলেও কিছু বলবার ছিল না, করবার ছিল না। তার চেয়ে জনবহুল বাস অনেক নিরাপদ। ভিড়ের মধ্যে কোনো ভয় নেই বিথিকার, নিবিড়তাকেই তার ভয়। বিথিকা বসে এলো, কিন্তু ভদ্রলোককে সারাটা পথ দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হলো। বিথিকার এপাশে ওপাশে সহযাত্রিনীরা। মরানগরে এসে যে স্টপে নামবার কথা বিথিকার, তার এক স্টপ আগেই নামল। সাবধান হওয়া ভালো, কোত্থেকে কে দেখে ফেলবে। কিন্তু কি আশ্চর্য, ভদ্রলোক সঙ্গে সঙ্গে নেমে পড়েছেন। লোকটি কি একেবারেই নাছোড়বান্দা? কোনো কাণ্ডজ্ঞান যদি থাকে, পাড়ার কারো যদি চোখে পড়ে যায়, তবে কি ভাববে? মিথিকা একটু ভ্রু কুঁচকে বলল, এ কি, আপনি এখানে নামলেন যে? আপনার তো শ্যামবাজারে গিয়ে মাছ বদলাবার কথা। অনিমেষ বলল, তার আগেই মতটা বদলে ফেলেছি। চলুন, আপনাকে আর একটু এগিয়ে দিই। না না, আর এগোতে হবে না, আমি একাই বেশ যেতে পারবো। সরু গলির মোড়টায় দাঁড়িয়ে একটি ছেলে ফুল বিক্রি করছিল। অনিমেষ বলল, ওই দেখুন দেখুন দেখুন, গোলাপগুলি বেশ টাটকা বলেই মনে হচ্ছে, আর বেশ বড়। আপনাকে কিনে দিই 1 ডজন, নিয়ে যান। না না, ফুল নিতে পারবো না। অনিমেষ একটু যেন ক্ষুণ্ণ হয়ে বলল, কেন? জানেন না তো, আমাদের বাড়িতে ফুল সম্বন্ধে দারুণ অ্যালার্জি। কিরকম? আমার বাবা ফুলের মধ্যে শুধু কীটই দেখেন না, কেউটেও দেখেন। আর আপনি নিজে? মিথিকা বলল, আমার কথা আলাদা। আচ্ছা, আমাকে কি আপনার সিনিক বলে মনে হয়? অনিমেষ মিথিকার চোখের দিকে তাকালো। কালো বড় সুন্দর দুটি চোখ। এই চোখই অনিমেষের সবচেয়ে আগে চোখে পড়েছে। না, সিনিক আপনি নন। যদিও আপনি আমার প্রায় সব প্রস্তাবই নাকচ করেছেন, তবুও আপনাকে নেতিবাদিনী আমি বলি নে। তবে কি বলেন? ঠিক তার উল্টো। দায়িত্ববোধে, কর্তব্যবোধে, মায়ায়, মমতায়, সব ব্যাপারে আপনি অস্তিবাদিনী, অস্তিত্বময়ী। মিথিকার কানে যেন মধু ঝরতে লাগলো। মনে হলো সেই দুপুরের পর থেকে এই সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময়ের মধ্যে এখনকার এই ক্ষণটি পরম শুভ, এই মুহূর্তটি মাহেন্দ্র মুহূর্ত। একটু চুপ করে থেকে এবার বিদায় নিল বিথিকা। হেসে বলল, চলি, আপনার কতটা সময় নষ্ট করে দিলাম। অনিমেষ শুধু হাসল, কোনো কথা বলল না। সেই হাসির মধ্যে আশ্বাসটুকু ছিল, নষ্ট হয়নি। আরো খানিক দূরে এগিয়ে গলির মধ্যে ঢুকে পড়ল বিথিকা। মোড়ে একটি মিষ্টির দোকান, তার সামনে এসে দাঁড়ালো। সন্দেশ, রসগোল্লা কিছুই তো আজকাল পাওয়া যায় না, আইনের নিষেধ। শুধু দরবেশ আছে। মাথা গুনে গুনে 8 জনের জন্য 8টি দরবেশ কিনল বিথিকা। বাবা আগে আগে দরবেশ 2 চোখে দেখতে পারতেন না, এখন কিন্তু বেশ পছন্দ করেন। বাড়ির দিকে এগোতে এগোতে বিথিকা ভাবল, শুধু এই মিষ্টি দিয়েই সব মুখ বন্ধ করা যাবে না, একজোট বর্ষণ হবে। একটা মিথ্যে কৈফিয়ত সাজাতে হবে বিথিকাকে। তা হোক, সব মিলিয়ে সময়টা তো মন্দ কাটেনি।
কি করে যে কেটে গেল যেন টেরই পেল না বিথিকা। আশ্চর্য, পথে আস্তে আস্তে কত জিনিসই যে চোখে পড়ছিল। দুবার 2 ঝাড় শিমুল গাছ দেখেছে, পাতা একটিও নেই, শুধু ডাল। ডালে ডালে যেন আগুন ছিটিয়ে দিয়েছে, গন্ধ নেই, কিছু নেই। তবু তো ফুল, ফুল যে অত সুন্দর হয়। সুগন্ধ ফুলও ইচ্ছা করলেই পেতে পারত বিথিকা। আহা, ভদ্রলোকের হাত থেকে ফুলগুলি নিয়ে এলেই হতো। উনি দিতে চাইলেন অত করে। মিথ্যে কথা তো বলতেই হবে, না হয় ওই কটি ফুলের উৎসকে ঢাকবার জন্য আরো কিছুটা মিথ্যে। বেশি ভিড় দেখে একটা বাস ছেড়ে দিল অনিমেষ। আর একটা বাস কখন যে আসবে কে জানে। তাতে ভিড় আরো বেশি হবে কিনা বলা যায় না, তবু অপেক্ষা না করে উপায় নেই। এবারে বেশ ক্লান্তি লাগছে অনিমেষের। সারাটা দিন যে কিভাবে কাটল। অতি সাধারণ একটি টাইপিস্ট মেয়ের সঙ্গে। শুনলে কেউ তার রুচির প্রশংসা করবে না। কি ভয় মেয়েটির, বাড়িতে ফেরবার জন্য পাগল। এ কি ওর ভীরুতা নাকি মেয়েলিপনা, কে জানে। পুরো একটা দিন ওকে নিয়ে কাটিয়ে দিল অনিমেষ। একটি মেয়ের একখানি হাত ধরবার জন্য এত তোড়জোড়, এত সময় আর অর্থের অপচয়। কিন্তু অপচয় কি, অপচয় ঠিক বলা যায় না। এই দীর্ঘ সময়ের মধ্যে অনিমেষ একেবারেই কিছু পায়নি, এই কথা মিথ্যে। কিন্তু এই পাওয়ার মানেটা কি? সেই একই অভ্যস্ততার মুখ, একই পদ্ধতি প্রকরণ। রেস্টুরেন্টে চা খাওয়া, ট্যাক্সিতে করে বেড়ানো, জলের ধারে বসে কলকণ্ঠ হওয়া, কলস্বর শোনা, সব এক, সব 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 এক। পাত্রীটি শুধু আলাদা। তবু আস্তে আস্তে গোধূলির যে রক্তরাগ দেখেছিল অনিমেষ, তা কি রোজ দেখে? একটি দরিদ্র মেয়ের জীবন সংগ্রামের কাহিনী শুনতে শুনতে যে সহানুভূতি অনুভব করেছিল, তা কি রোজ করে? সব দিক থেকেই অসম অবস্থার একটি মেয়ের সঙ্গে সৌহার্দ্যের স্বাদ সে অনুভব করেছে। তা কি 16 আনা ইরোটিক? তাও তো সত্যি নয়। আর সবচেয়ে শেষে যে প্রশস্তিটুকু অনিমেষ তাকে জানিয়েছে, তার অকৃত্রিমতা সম্বন্ধে তার কোনো সন্দেহ নেই। ফুলওয়ালা ছেলেটি এখনো দাঁড়িয়ে রয়েছে, দেখলেই বোঝা যায় বেশি ফুল তার বিক্রি হয়নি। অনিমেষ এগিয়ে গিয়ে তার কাছ থেকে 1 ডজন ফুল কিনল। ছেলেটি ভারী খুশি। ওর শুকনো মুখখানি যেন আর একটি রক্তগোলাপ হয়ে উঠেছে। অনিমেষ মুগ্ধ হয়ে সেদিকে তাকালো। ভাবল, বাড়িতে গিয়ে ফুলগুলি এবার স্ত্রীকে দেবে। হ্যাঁ, সবই আছে ওর, স্ত্রী, ছেলে মেয়ে সব। বিথিকাকে সে বানিয়ে বানিয়ে অন্য কথা বলেছে। সে তো রূপকথাই শুনতে চেয়েছিল। শেষ হলো আজকের গল্প, নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প ভগ্নাংশ। একটু ভিন্ন স্বাদের গল্প। অনিমেষ বিথিকার একটি দিনের সময় কাটানোর গল্প, কিন্তু নিছক সময় কাটানোর গল্প নয়। বিচিত্র মানব প্রকৃতির, বিচিত্র মানব মনের গতি প্রকৃতির গল্প। এইটুকু সময় কাটানো থেকে অনিমেষ কিছু পেল, বিথিকাও কিছু পেল। হয়তো জীবনের ক্ষেত্রে সেই পাওয়াটুকু ভগ্নাংশই রয়ে যাবে, তার বেশি কিছু নয়। কেমন লাগলো আজকের গল্প, কেমন লাগলো আমার পাঠ, আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম। এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি,
তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশান কিন্তু অবশ্যই অন রাখবেন, কারণ এই চ্যানেলে নিয়মিত আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মূল্যবান মতামত। নরেন্দ্রনাথ মিত্রের আরও অনেক গল্প আমি এই চ্যানেলে পড়েছি, যারা শোনেননি তাদের শোনবার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।